দেখো তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমরা বুঝে গেলাম যে 3 নম্বর কোশ্চেনে আমরা অ্যাক্সেলারেশন কিভাবে ফাইন্ড আউট করব। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে দেখো, বলছে ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন আর ইজ ইকুয়াল টু ভি বাই ই। তোমরা জানো এটা হচ্ছে ওহমস ল থেকে আসে, ভি ইজ ইকুয়াল টু আর আই, ক্লাস 10 এ তোমরা পড়েছো। তো সেখানে বলছে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তোমাকে ভোল্টেজের ভ্যালু দিয়েছে 100 প্লাস মাইনাস 4। এই 100টাকে বলি আমরা অ্যাবসলিউট ভ্যালু, প্লাস মাইনাসের পরে যে 4 রয়েছে এটা হচ্ছে এরার অফ ভোল্টেজ। আর আই হচ্ছে 10 প্লাস মাইনাস 0.2, 10 হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য কারেন্ট আর 0.2 হচ্ছে এরার ইন কারেন্ট। এটা আমাদের দিয়েছে, বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার ইন রেজিস্ট্যান্স। তো আমরা কিভাবে করব দেখো, আমরা লিখছি রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, যেখানে দেওয়া আছে ভি 100 প্লাস মাইনাস 4 ভোল্ট আর আই 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। এই ভ্যালুগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখো আর এর প্রপোর্শনাল এরারটা ফার্স্ট বার করব। প্রপোর্শনাল এরার অফ আর, ডেল্টা আর বাই আর, আমরা জানি ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই, এটা হচ্ছে আর এর প্রপোর্শনাল এরার ফর্মুলা। এই ডেল্টা ভি কি, ভোল্টেজের এরার, এরার ইন ভোল্টেজ। তো ভোল্টেজের ইকুয়েশন দেখো 100 প্লাস মাইনাস 4, এই 4টা হচ্ছে এরার ইন ভোল্টেজ। সো ডেল্টা ভির জায়গায় 4 লিখবে, আর ভি মানে অ্যাবসলিউট ভ্যালু অফ ভোল্টেজ, দ্যাট ইজ 100, সো 100 লিখবে। ডেল্টা আই এরার ইন কারেন্ট, যেটা 0.2, আর অ্যাবসলিউট ভ্যালু অফ কারেন্ট 10, করলে আসছে দেখো 6/100। এটা হচ্ছে প্রপোর্শনাল এরার। এবার তোমাকে পার্সেন্টেজ এরার করতে হবে। নিয়ম হচ্ছে প্রপোর্শনাল এরারকে 100% দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ এরার হয়। সো পার্সেন্টেজ এরার ইন আর, সেটা হচ্ছে ডেল্টা আর বাই আর ইন্টু 100%। সো 6/100 ইন্টু 100%, দ্যাট ইজ 6%। তো তোমার পার্সেন্টেজ এরার হবে 6%। রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ এরার হবে 6%। দেখো এবার আমরা চলে আসছি প্রবলেম এই, এবার আমরা চলে আসছি তোমাদের 2 নম্বরে, অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। দেখো অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর মধ্যে তোমরা দেখতে পাবে এখানেও 4টা প্রশ্ন রয়েছে। তো এই 4টে প্রশ্ন সমাধান এবার আমরা দেখি। দেখো 1 নম্বর যে প্রশ্নটা, সেখানে বলছে when an electric current flows through a wire, the heat produced is found to depend on the current, the resistance and the time. From dimension establish an expression for the heat produced. তোমাকে হিট প্রডিউসের একটা এক্সপ্রেশন বের করতে হবে। তো কিভাবে আমরা করছি দেখো, হিট এইচ দিয়ে লিখবো, কারেন্টকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, রেজিস্ট্যান্সকে আর দিয়ে, আর টাইমকে টি দিয়ে। তো আমরা লিখবো প্রথমে এইচ প্রপোর্শনের আই আর টি, এদের পাওয়ার আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে এইচ ইজ ইকাল টু প্রপোর্শনাল সাইনটাকে রিপ্লেস করে কে লিখতে হয়, কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, আই টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। এবার আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলা পুট করতে হবে। তো এইচ এর ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হিট। আই কারেন্ট, কারেন্টকে ডাইমেনশনাল ফর্মুলা আমরা ক্যাপিটাল আই লিখতে পারি, আবার কোথাও কোথাও কেউ কেউ ক্যাপিটাল এও লেখে। তো আমি এখানে আইটাই ব্যবহার করছি। কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা, কারেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার পাওয়ার এক্স ছিল, আমরা এক্স দিয়েছি। এবার দেখো কি আছে, আর, আর এর ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, সেটা বসালাম। আর এর ডাইমেনশনাল ফর্মুলা পাওয়ার আছে ওয়াই, টি টু দি পাওয়ার জেড, টি মানে টাইম, তো টাইমের ডাইমেনশনাল ক্যাপিটাল টি আর পাওয়ার জেড। এবার আমরা এখানে জাস্ট কি করছি দেখো, আমার ডান দিকে একটা আই রয়েছে কিন্তু বাঁ দিকে আই নেই, তাই এখানে দেখো আমি আই টু দি পাওয়ার 0 লিখে নিলাম, কারণ আমাদের ডাইমেনশনাল হোমোজিনিটিতে বাঁ দিক ডান দিকে ডাইমেনশনটা সেম থাকতে হবে। তো সেই জন্য এখানে যেহেতু আই আছে আর এদিকে আই নেই, তাই আই টু দি পাওয়ার 0। এবার আমরা পাওয়ার গুলোকে সেপারেট করছি। দেখো এখান থেকে আমি ক্যালকুলেট করে বের করছি এম টু দি পাওয়ার ওয়াই, এল এর পাওয়ার হয়ে যাচ্ছে 2y, টি এর পাওয়ারটা আমরা পাচ্ছি -3y প্লাস জেড, আর আই এর পাওয়ার এক্স -2y। এবার আমরা ডাইমেনশনাল হোমোজিনিটি অর্থাৎ বাঁদিক এবং ডান দিকে এই যে এম এল টি আই, এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো রয়েছে, এদের প্রত্যেকের ডাইমেনশন অর্থাৎ পাওয়ার ইকুয়াল হবে। এটাকে বলে ডাইমেনশনাল হোমোজিনিটি। তাহলে এম এর পাওয়ার এখানে 1 আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে এম এর পাওয়ার ওয়াই, সো ওয়াই ইজ ইকাল টু 1, এটা 1 নম্বর ইকুয়েশন।
লেফট হ্যান্ড সাইডে এল এর ডাইমেনশন হচ্ছে 2, এখানে দেখো এল এর ডাইমেনশন 2y, সো আমরা লিখতে পারি 2 ইজ ইকাল টু 2y, সেখান থেকেও তাহলে y ইজ ইকাল টু 1ই আসবে। টি এর ডাইমেনশন দেখো -2, আর এখানে টি এর ডাইমেনশন -3y প্লাস জেড, তো আমি এখানে -3y প্লাস জেড ইজ ইকাল টু কি লিখছি 2। যদি আমরা টি এর ডাইমেনশনকে কম্পেয়ার করি দেখো -2 আর এখানে টি এর ডাইমেনশন -3y প্লাস জেড, সো -2, এই যে -2 ইজ ইকাল টু -3y প্লাস জেড, এই লাইনটা লক্ষ্য করো। এখান থেকে সলভ করলাম, এই যে y এর ভ্যালু আগেই বের করেছিলাম 1, সেটা y এর জায়গায় পুট করেছি আমরা 1, সলভ করলে z এর ভ্যালু আসলো 1। আর আরেকটা দেখো i, এখানে দেখো i এর ডাইমেনশন আছে 0 আর এখানে i এর ডাইমেনশন x - 2y, সেজন্য লিখেছি এখানে x - 2y ইকুয়াল টু 0, y এর ভ্যালু 1, সো y এর ভ্যালু 1 পুট করলে x এর ভ্যালু চলে আসছে 2। তাহলে আমরা x y z পেয়ে গেলাম, আমরা y পেলাম 1, x পেলাম 2, z পেলাম 1, তো এই ভ্যালুগুলো এবার বসিয়ে দেবো। তাহলে h প্রপোর্শনেট i টু দি পাওয়ার x আছে, দেখো x এর জায়গায় 2 বসিয়েছি, r টু দি পাওয়ার y, y এর ভ্যালু 1, z সেটা 1, t টু দি পাওয়ার 1, তাহলে হয়ে গেল h ইকুয়াল টু k i স্কোয়ার আর টি। তো এটাই হচ্ছে আমার h এর সাথে i আর টি এর রিলেশন, h ইকুয়াল টু k i স্কোয়ার আর টি। এখানে মনে রাখতে পারো এই k যে কনস্ট্যান্টটা এর ভ্যালু অ্যাকচুয়ালি হয় 1/z, তো আমরা ইচ্ছা করলে k এর জায়গায় 1/z ও লিখে দিতে পারি, কারণ k এর ভ্যালু 1/z হয়। সো h ইকুয়াল টু 1/j, k এর ভ্যালু 1/j, যেটাকে বলি আমরা জুল কনস্ট্যান্ট বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, সো h ইকুয়াল টু 1/j i স্কোয়ার আর টি, এটাও লেখা যায়। তাহলে এই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো চলে আসছি আমরা পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটায় কি বলছে দেখো, পরের কোশ্চেনটায় বলা হচ্ছে, এটা হচ্ছে এরর অ্যানালাইসিসের কোশ্চেন। বলেছে দেখো এ ফিজিক্যাল কোয়ান্টিটি p is related to 4 variable a b c and d as follows: p is equal to a cube b cube by root cd. The percentage error in a b c and d are 1%, 3%, 2%, 4% respectively. What is the error in the quantity p? তো p কোয়ান্টিটিতে এরর বের করতে হবে। আগে আমাদের যে ইকুয়েশনটা দিয়েছে, এই যে ইকুয়েশনটা যেটা দিয়ে দেওয়া হয়, এইটাকে প্রথমে লিখতে হয়। তো আমরা দেখো ইকুয়েশনটা লিখে শুরু করব। এই দেখো আমি লিখে নিয়েছি p ইকুয়াল টু a কিউব b কিউব বাই রুট সিডি, তাই ছিল দেখবে আমার a কিউব b কিউব বাই রুট সিডি, আমরা লিখে দিলাম a কিউব b কিউব বাই রুট সিডি। এখানে কোশ্চেনে বলেছে পার্সেন্টেজ এরর অফ a 1%, b এর পার্সেন্টেজ এরর 3%, c এর ক্ষেত্রে 2% আর এটা 4%, এটা কোশ্চেনে বলা আছে। এই দেখো কোশ্চেনে আমাদের মেনশন করে দিয়েছে, এই যে আমি হাইলাইট করে দিচ্ছি, এই যে, তো সেটা আমরা ওখানে বসিয়ে দিলাম। এইবার দেখো আমি প্রথমে পি এর ফ্র্যাকশনাল এরর বা প্রপোর্শনাল এরর বার করব। ফ্র্যাকশনাল এরর বা প্রপোর্শনাল এরর একই কথা। তো পি এর ফ্র্যাকশনাল এরর আমরা লিখবো ডেল্টা পি বাই পি। এখানে দেখো এ কিউব আছে, সেজন্য হবে 3 ডেল্টা এ বাই এ, বি কিউব তাই জন্য হবে 3 ডেল্টা বি বাই বি, সি রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হাফ ডেল্টা সি বাই সি, ডিও রুটের ভেতরে, সো হাফ ডেল্টা ডি বাই ডি। এবার দেখো ডেল্টা এ বাই এ, এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর ইন এ, তাহলে এ এর পার্সেন্টেজ এরর আছে 1%, তাহলে ফ্র্যাকশনাল এররটা লিখতে হবে 1/100। ডেল্টা বি বাই বি, এটা হচ্ছে বি এর ফ্র্যাকশনাল এরর, ফ্র্যাকশনাল এররটা লিখবো কিভাবে, দেখো বি এর পার্সেন্টেজ এরর হচ্ছে 3, তাহলে ফ্র্যাকশনাল এররটা হবে 3/100। সি এর ক্ষেত্রে পার্সেন্টেজ এরর 2%, তাহলে ডেল্টা সি বাই সি, ফ্র্যাকশনাল এরর ইন সি, সেটা হবে 2/100। আর ডি এর ক্ষেত্রে দেখো বলা আছে 4%, তাহলে সেটা হবে হাফ ডেল্টা ডি বাই ডি, মানে 4/100। 4%, পার্সেন্টটাকে ফ্র্যাকশনাল নিলে সবসময় 100 দিয়ে ডিভাইড করতে হয়, সো 4/100, এটা হচ্ছে ডি এর ফ্র্যাকশনাল এরর। এবার এইগুলোকে ক্যালকুলেট করলে আসবে দেখো 15/100, এটা হলো ফ্র্যাকশনাল এরর অফ পি। তোমাকে বের করতে হবে পার্সেন্টেজ এরর, নিয়ম হচ্ছে ফ্র্যাকশনাল এররকে 100% দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ এরর হয়, তাহলে আসবে 15%। তো তোমার অ্যান্সার হবে পার্সেন্টেজ এরর ইন পি ইজ ইকুয়াল টু 15%। এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন। পরে দেখো একটা 3 নম্বরে কোশ্চেনটা বলেছে এ বডি মুভিং ইন আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবার বলছে ডেসক্রাইব 3 সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্স মানে প্রত্যেকটা ডিস্টেন্সকে তোমাকে সমান ধরে কাজ করতে হবে। ইন টাইম ইন্টারভেল দিয়েছে t1,
T2 T3 তোমাকে প্রুফ করতে হবে এই ইকুয়েশনটা 1/T1 minus 1/T2 plus 1/T1 equal to 3/T1 plus T2 plus T3 এটা প্রুফ করতে হবে। তাহলে এখানে দুটো জিনিস ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ডিসটেন্সটা ইকুয়াল। এবার দেখো আমরা প্রুফটা কিভাবে আসবো। তো আমি এখানে দেখো করেছি যে এ থেকে আমি ধরো ডি পর্যন্ত গেছি, এটা আমার টোটাল ডিসটেন্স, এটাকে আমি তিনটে ইকুয়াল পার্টে ভাগ করেছি, এ থেকে বি, বি টু সি, সি টু ডি। ফ্রম এ টু বি সাপোজ এক্স, বি টু সি দেন এক্স, সি থেকে ডিও এক্স। কেন ধরলাম? সবকটা সেম, কারণ কোশ্চেনে বলেছে ইকুয়াল ডিসটেন্স, সেই জন্য প্রতিটা ডিসটেন্সকে আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। এ থেকে বি তে ধরো টাইম ইন্টারভ্যাল T1, বি থেকে সি তে বলেছিল T2, সি থেকে ডি T3, ইন্টারভ্যাল অফ টাইম T1 T2 T3 ফর 3 সাকসেসিভ ইকুয়াল ডিসটেন্স। এবার এখানে যেহেতু অ্যাক্সেলারেশন আছে, ফলে এখানে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। আমি ধরছি এ পয়েন্টে ভেলোসিটি V1, বি পয়েন্টে ভেলোসিটি V2, সি পয়েন্টে ভেলোসিটি V3 আর ডি পয়েন্টে ভেলোসিটি V4, V1 V2 V3 V4। তো আমরা জাস্ট এবার অ্যাভারেজ ভেলোসিটি বের করি। দেখো ভালো করে, এ টু বি অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে V1 প্লাস V2/2, আবার আমরা লিখতে পারি এটাও যে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে এ থেকে বি তে এ পয়েন্টে ভেলোসিটি V1, বি পয়েন্টে ভেলোসিটি V2, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হতে পারে V1 প্লাস V2/2। আবার এ থেকে বি এর ডিসটেন্স হচ্ছে x, টাইম হচ্ছে T1, তো আমি লিখতে পারি x/T1। তাহলে V1 প্লাস V2/2 ইকুয়াল টু x/T1। দুটো অ্যাভারেজ ভেলোসিটি বের করলাম, দুটো কনসেপ্টে দুটো ইকুয়াল হবে। তাহলে এ থেকে বি এর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি বের করে ইকুয়াল করে দাও। ঠিক একই রকম ফ্রম বি টু সি অ্যাভারেজ ভেলোসিটি আমি একটা লিখতে পারি V2 প্লাস V3/2। আবার বি থেকে সি তে ডিসটেন্স কত x, টাইম দেওয়া আছে T2, তো অ্যাভারেজ ভেলোসিটিকে আমি এটাও লিখতে পারি x/T2। দুটো আবার ইকুয়াল করে দিলাম, তাহলে 2 নম্বর ইকুয়েশন পেলাম। ফ্রম সি টু ডি অ্যাভারেজ ভেলোসিটি V3 প্লাস V4/2 ইজ ইকাল টু টোটাল ডিসটেন্স বি সি থেকে ডি তে কত আছে x আর টাইম T3। এইবার আমি দেখো বের করছি x/T1 মাইনাস x/T2 প্লাস x/T3। এই জিনিসটার ভ্যালু আমরা বের করছি, x/T1 থেকে মাইনাস করছি x/T2 আর প্লাস করছি x/T3। তাহলে কত পাবো? x/T1 এর জায়গায় এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা বসাবে V1 প্লাস V2/2, দেখো তাই বসিয়েছি, V1/2 প্লাস V2/2 মাইনাস x/T2, সেখানে আমরা এটা পুট করব x/T2, এই যে x/T2 এর জায়গায় দেখো আমরা পুট করব কাকে, x/T2 এর জায়গায় আমরা পুট করব V2 প্লাস V3/2। তাহলে এখানে যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে সাইনটা চেঞ্জ হবে, V2/2 এটা মাইনাস V3/2। আর x/T3 3 নাম্বার ইকুয়েশন থেকে দেখো V3/2 প্লাস V4/2 পুট করে দিলে, তো এখানে তুমি দেখতেই পাচ্ছ ভালো করে দেখো, এই টার্মগুলো কেটে গেল আর এই টার্মগুলো কেটে গেল, তাহলে রইল পড়ে V1/2 প্লাস V4/2। সেই জন্য আমরা এখানে লিখছি দেখো x/T1 মাইনাস x/T2 প্লাস x/T3 is equal to V1/2 plus V4/2। এবার এখান থেকে যদি x কমন নেওয়া হয়, তাহলে দেখো লেখা যাবে 1/T1 minus 1/T2 plus 1/T3 equal to 1/x ব্র্যাকেট V1 plus V4/2। এটা আমি ইকুয়েশন নাম্বার 4 দিচ্ছি। তো আমি 1/T1 minus 1/T2 plus 1/T3 বের করে ফেললাম, ইকুয়াল টু 1/x V1 plus V4/2। দেখো আমাকে যেটা প্রুফ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইডটা চলে এসেছে, 1/T1 minus 1/T2 plus 1/T3। এবার আমরা যদি টোটাল ডিসটেন্সটাকে ভাবি একদম এ থেকে ডি, ফ্রম এ টু ডি, তাহলে এ পয়েন্টে ভেলোসিটি V1, ডি পয়েন্টে ভেলোসিটি V4, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভেলোসিটি লিখতে পারি V1 প্লাস V4/2, V1 প্লাস V4/2। আবার এ থেকে ডি তে যদি তুমি যাও, তাহলে টোটাল ডিসটেন্স কত হবে? x প্লাস এক্স প্লাস এক্স, ফ্রম এ টু ডি টোটাল ডিসটেন্স দেখো 3x, আর টোটাল টাইম কত? T1 প্লাস T2 প্লাস T3। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা এভাবেও লিখতে পারি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসটেন্স কত? 3x ডিভাইডেড বাই টোটাল টাইম T1 প্লাস T2 প্লাস T3। আবার আমি অ্যাভারেজ ভেলোসিটি লিখতে পারি V1 প্লাস V4/2 ফ্রম এ টু ডি। এবার এখান থেকে দেখো আমি
বোথ সাইডকে এক্স দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 3/t1 + t2 + t3 ইকুয়াল টু 1/x v1 + v4/2। এবার এই 3 নম্বর ইকুয়েশন আর এই 4 নম্বর ইকুয়েশন আর এই 5 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ফলো করি, দেখো রাইট হ্যান্ড সাইডে 1/x v1 + v4/2, 1/x v1 + v4/2, রাইট হ্যান্ড সাইডটা সেম দুটো ইকুয়েশনে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল করে দাও। তাহলে 1/t1 - 1/t2 + 1/t3 = 3/t1 + t2 + t3। তাহলে এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল। তাহলে আমাদের ইকুয়েশনটা এস্টাবলিশড হয়ে গেল। 1/t1 - 1/t2 + 1/t3 = 3/t1 + t2 + t3। তো এইভাবে আমরা এই অঙ্কটা করব। এটা আমাদের দেখো প্রুভ হয়ে গেল। এটা খুব ভালো অঙ্ক, এটা বহুবার আমাদের উচ্চ মাধ্যমিকে বা 11 এর অ্যানুয়াল পরীক্ষায় এসছে। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 4। সেটা বলতে দেখো, ক্যান দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর a - b be the same as that of vector a + b? a - b মানে a আর b কে সাবট্রাক্ট করছো, a + b মানে a আর b কে অ্যাডিশন করছো। তার দুটো ভেক্টরের অ্যাডিশন আর সাবট্রাকশনের রেজাল্ট কি সমান হতে পারে? অবশ্যই হতে পারে। তো কিভাবে আমরা প্রুফ করব? দেখো, আমাদের বলেছে mod of a - b = mod of a + b। তো আমরা mod of a - b এর ফর্মুলাটা লিখবো। আমরা জানি mod of a - b √a² + b² - 2ab cos θ, আর mod of a + b √a² + b² + 2ab cos θ। তো দুটো মড ভ্যালুর ফর্মুলা লিখে দিলে a - b a + b। এবার সিম্পল, বোথ সাইডের যদি স্কোয়ার করো তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে a² + b² - 2ab cos θ, আর ওখানে a² + b² + 2ab cos θ। সো a² b² বোথ সাইডে কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে সাইড চেঞ্জ করলে দেখো চলে আসবে 4ab cos θ = 0। এবার এখানে a আর b নট ইকুয়াল টু 0, a b কখনো 0 হবে না, বিকজ a আর b দুটো সেপারেট ভেক্টর, তো এটা 0 নয়। তাহলে একমাত্র যেটা পসিবিলিটি cos θ, তাহলে 0, cos θ 0 হলে থিটা হবে 90 ডিগ্রি। তার মানে a and b এই দুটো ভেক্টর দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে when two vectors a and b are mutually perpendicular, then their resultant a + b or their subtraction a - b are equal. So when two vectors are mutually perpendicular with each other, then mod of a + b = mod of a - b। তাহলে mod of a + b mod of a - b ইকুয়াল হতে পারে। তাহলে ম্যাগনিটিউড অফ অ্যাডিশন ম্যাগনিটিউড অফ সাবট্রাকশন ইকুয়াল হতে পারে। কখন হতে পারে? যদি দুটো ভেক্টর পরস্পর সমকোণে থাকে। when two vectors are perpendicular to each other, then it is possible। তাহলে এই হলো আমাদের তোমাদের দুটো যে অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং নিশ্চয়ই তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারলে। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে তোমরা লিখতে পারো, কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরো এরকম ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। দেখো, তাহলে আমরা এখানে আমাদের ক্লাস আজকেই শেষ করব। আমরা অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমরা যে দুটো তোমাদের কোশ্চেন পেপার দিয়েছে তোমাদের স্কুলগুলো থেকে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। তো আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা যদি সমগ্র ক্লাসটা ঠিকঠাক বুঝে থাকো, তাহলে কমেন্ট বক্সে জানাও এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।